এই হরিণটাকে একটু আদর করে দেখি। এই দেখুন দারুণ হরিণগুলো। যদি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে হয় সেক্ষেত্রে ভরতপুর বিচ নীল আইল্যান্ডে সব থেকে ভালো। তারপরে এলিফ্যান্টা দেখুন কি চমৎকার দৃশ্য, লাইট হাউসের উপর থেকে পুরো পাখির চোখের মতো 360 ডিগ্রি দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা, জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে আন্দামান সিরিজের আজ 9ম পর্ব। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডে যাওয়ার দৃশ্য, তার সাথে গান্ধী পার্ক, মেরিনা পার্ক এবং আমাদের বাড়ি ফেরার কিছু দৃশ্য, কিছু মুহূর্ত। তাহলে আজকের গল্প শুরু করা যাক। পোর্ট ব্লেয়ারে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট, লুচি, এদিকে আলুর তরকারি, ব্রেড, জ্যাম, আর সাথে চা কফি আছে। এই আমরা পৌঁছে গেলাম আবেরদিন জেটিতে। হ্যাঁ, আবেরদিন জেটি, বাজার নয়, আবেরদিন জেটিতে। এই জেটি থেকেই আমরা আজকে বোট ধরবো নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড যাওয়ার। আগে যেটার নাম ছিল রস আইল্যান্ড, ওই একটাই বোটে করে আমাদেরকে নিয়ে যাবে প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, তারপরে নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ড বিখ্যাত হচ্ছে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। এই দাদা আমাদের টিকিট করে দেবে। এই যে হোটেল থেকে তুলে পিক আপ করলো, সকালে ব্রেকফাস্ট এবং এখানে এই বোটের টিকিট, এইগুলো সবই ট্রাভেল এজেন্টের থ্রুতেই বুক করা এবং প্যাকেজের মধ্যেই। এই যে গেট থেকে ঢুকলেন, ঢুকে একটুখানি এগোলে বাঁ দিকে এই যে কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে রস এবং নর্থ বে আইল্যান্ডের জন্য। 870 টাকা হচ্ছে টিকিট। বোটে করে আপনাদের দুটো আইল্যান্ড ঘুরিয়ে দেবে। তার আগে এখানে একটা ব্রিফ করে দেবে, ব্রিফ করে আপনাদের বোটে করে নিয়ে যাবে। নর্থ বে আইল্যান্ডে আপনারা চাইলে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি করতে পারেন, এখান থেকেও টিকিট নিতে পারেন। এলিফ্যান্টাতে যেরকম বলেছিলাম, এখানে আবারও বলবো যে নর্থ বেতে গিয়ে আপনাদের যেই রাইডগুলো সুবিধা মনে হবে, যেটা ইচ্ছা হবে, সেটা ওখানে গিয়ে টিকিট কাটবেন। ওখানে কিন্তু সব অ্যাক্টিভিটির জন্যই টেবিল পাতা আছে, কাউন্টার করা আছে। এখানে অনেক টি শার্টের দোকান আছে, অনেক কিছু মেমেন্টো কেনারও জিনিসপত্র আছে। তবে রস আর নর্থ বে যাওয়ার আগে অবশ্যই এক সেট এক্সট্রা জামা প্যান্ট নিয়ে নেবেন। ওখানে গিয়ে অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করলে কিন্তু জামা প্যান্ট ভেজাতে হবে, তার জন্য অবশ্যই একটা এক্সট্রা জামা প্যান্ট সেট ব্যাগে নিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণে জল নেবেন, তারপরে যাবেন। আর চেষ্টা করবেন, এখানে এখন প্রবল রোদ, তাই সানগ্লাস, টুপি অবশ্যই এর সঙ্গে রাখতে। সেকেন্ড গেট থেকে ভিতরে ঢুকে এই সামনে মেরিনাডি ক্যাফে, একটা কফি শপ, সামনে ওয়াশরুম, বাচ্চাদের খেলার জন্য সামনে পার্ক আছে। জায়গাটা বেশ সুন্দর, পরিপাটি। আর গোটা আন্দামানই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মানতেই হবে। আন্দামানের ভিতরের রাস্তা, মানে পোর্ট ব্লেয়ারের রাস্তাগুলো খুব ভালো, বেশ পরিষ্কার এবং রাস্তার কন্ডিশনও বেশ ভালো, খানাখন্দ বিশেষ নেই। রঙ্গতে কিন্তু জিওর টাওয়ার পাওয়া যায় না, তবে পোর্ট ব্লেয়ার, দিগলিপুর, আমাদের হ্যাভলক, এই জায়গাগুলোতে জিওর টাওয়ার আছে। নীলে কিন্তু জিওর টাওয়ার প্রায় নেই। এই দাদা আমাদের টিকিট করে দিল, ওর হাতে টিকিট। আরও 8 জন আছে, যেহেতু আমরা 2 জন, একটা বোটে 10 জন করে উঠবে, তাই আরও 8 জনকে নিয়েও আসছে। ততক্ষণ আমরা একটু হাঁটতে হাঁটতে জেটির দিকে যাই। এটা হচ্ছে আবেরদিন জেটি। এই রাস্তা ধরেই সোজা হেঁটে একদম শেষ মাথায় গিয়ে জেটি। বেশ কিছুটা হাঁটতে হবে, প্রায় 300 মিটার মতো তো হবেই। এই আমরা চলে এলাম ফাইনাল আবেরদিন জেটিতে। এখান থেকেই বোটে করে আপনারা যাবেন। এই আমাদের বোট। আন্দামানে পুরো সেফটি নর্মস কিন্তু সাংঘাতিক ফলো করে। বোটে ওঠার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরিয়ে দেবে আপনাদের, এবং আপনারাও না দিলেও পরে নেবেন। আজকে আমাদের বোটের নাম সেন্ট মেরিস। এখানকার বোটগুলো কিন্তু বেশ ভালো, উপরে শেড দেওয়া। আপনারা আমাদের রস অ্যান্ড স্মিথে যেরকম বোট দেখেছেন, সামনে কাঁচের ব্যারিকেড করা আছে, সামনে কাঁচের গার্ড করা আছে, আর উপরে শেড দেওয়া, এখানেও সেরকম সুন্দর বোটগুলো। ফাইনালি আমরা 2 জন উঠে পড়লাম বোটে। প্রথমে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডে, যার আগের নাম ছিল রস আইল্যান্ড। দেখুন কত হরিণ, একপাল হরিণ এখানে এসছে। আমাদেরকে ওয়েলকাম করার জন্যই এই হরিণগুলো মনে হচ্ছে এসছে। জাপানিরা যখন আন্দামান দখল করে নিয়েছিল, তখন এটাই ছিল জাপানিদের বাংকার। এখান থেকে তারা নজর রাখত গোটা সমুদ্রের উপর। কি সুন্দর হরিণ। এই হরিণটাকে তো আদর করে দেখি। এই দেখুন দারুণ হরিণগুলো, প্রচুর হরিণ এখানে। চলুন ভেতরে যাই। টোটো করে ঘোরার জন্য, এই যে ব্যাটারি গাড়ি করে ঘোরার জন্য এখানে টিকিট কাটতে হবে। এই যে টোকেন নাম্বার নিতে হবে, সবাই নিচ্ছে। এই যে টোটোগুলো দেখলেন, ব্যাটারি চালিত গাড়ি, গল্ফ কার্টগুলো, সেই গল্ফ কার্টগুলোর ভাড়া হচ্ছে গিয়ে 640 টাকা পুরো গাড়িটা নিলে। 8 জন বসবে। আমরা যেমন 2 জন আছি, আমাদের সাথে আরও 2 জনকে অ্যাড করালো, 4 জন, আরও 3 জনকে অ্যাড করলো, 7 জন। আমাদের থেকে 90 টাকা করে নিল, মানে 630 টাকা হচ্ছে একটা গাড়ি। আর যদি 8 জন হয়ে যায় তাহলে 640 টাকা। এই 30-40 একই ব্যাপার। আলটিমেট 80 টাকা হচ্ছে পার হেড এই টোটোর চার্জ। ও আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে আইল্যান্ডটা।
দৃশ্যটা কিন্তু দারুণ। এই যে কার্ট আপনাকে টোকেন নাম্বার বলে দেবে, সেই নাম্বার ওয়াইজ যখন গাড়ি আসবে, ওই যে গাড়ির নাম্বার 7, 6, 3, 2 এরকমভাবে গাড়ি আসলে সেই গাড়িতে করে আপনাদের যেতে হবে। এই ভিতরটা সম্পূর্ণ এই গাড়িতে করে ঘোরাই ভালো। একটু বড় জায়গা, হেঁটে ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে। আর বোট আপনাদের 1 ঘন্টা সময় দেবে এইখানে ঘোরার জন্য। 1 ঘন্টা পরে আবার জেটিতে গিয়ে আবার বোটে করে নর্থ বে আইল্যান্ড যেতে হবে। এই আমরা চেপে পড়লাম ব্যাটারি গাড়িতে, বেশ আনন্দ। এবার লাইট হাউস দেখতে। अंडमान निकोबार का फर्स्ट कैपिटल था, ये अभी नाम चेंज किया है, रॉस आइलैंड का नाम चेंज करके अभी नेताजी सुभाष चंद्र बोस जी नाम रखा है। এটা প্রিন্টিং প্রেস, এটা পাওয়ার হাউস। সুনামির জন্য এটা অনেক নষ্ট হয়ে গেছে। के लिए बनाया था, এটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এখনো? अभी बंद करके रखा अभी बंद करके रखा है। है। अच्छा, ये लेफ्ट साइड में ये हौज वाला ये बेकरी था सर, बेकरी। ও এটা ছিল বেকারি। আর লাইট অ্যান্ড সাউন্ড শো এখন বন্ধ আছে আপাতত। আর এটা কর্নেলের রেসিডেন্স ছিল, এখন সব ভগ্নপ্রায় দশা। এই আইল্যান্ডে কিন্তু কেউ থাকে না। ये ब्रिटिश का टेनिस ग्राउंड था सर, ও এটা ব্রিটিশদের টেনিস গ্রাউন্ড। टेनिस ग्राउंड था। यहाँ पे एक मार्केट था सर, ये एरिया है এখানে একটা মার্কেট ছিল। सर। वो जो टूटा वाला सीढ़ी दिख रही है, ये पोस्ट ऑफिस का सीढ़ी था सर। ये ওই अंडमान का, সামনে ভাঙাচোরা সিঁড়ি, ওটা পোস্ট অফিসের সিঁড়ি ছিল। वो अंडमान का फर्स्ट पोस्ट ऑफिस बनाया था हाँ। यहाँ पे रॉस आइलैंड में। আন্দামানের প্রথম পোস্ট অফিস ছিল এখানে। सर ये पोस्ट ऑफिस हमारा गवर्नमेंट आज भी चला रहा है सर। আজ भी चला रहा है ना? जी, ये अभी पोर्ट ब्लेयर में शिफ्ट किया है। ও আচ্ছা, এই পোস্ট অফিসটা পোর্ট ব্লেয়ারে চলে গেছে। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, অসুবিধার কিছুই নেই। তবে হেঁটে আসলে 1 ঘন্টার মধ্যে ফেরত যাওয়াটা খুব মুশকিল। আর এই যে এরা গাইড করে দিচ্ছে, এখানে এটা ছিল, ওখানে ওটা ছিল, সেটা কিন্তু হবে না। এই যে সামনে দেখছেন, এটা বাররুম ছিল আর পিছনে ডান্সিং রুম ছিল। এটা জুনিয়র অফিসারদের ক্লাব ছিল। সবই ছিলোর খাতায় চলে গেছে এখন। এই যে এই সাইডে ছিল চার্চ। চার্চের এখন আদলটা কিছুটা আছে। ये 1840 का प्रेसबिटेरियन चर्च। 1840 সালের চার্চ। রস আইল্যান্ডে যে সেলুলার জেলের আগে জেল ছিল আন্দামানে, রস আইল্যান্ডে এটাই সেই জেল, ভেঙে চুরে গেছে। এটা আন্দামানের দ্বিতীয় জেল। जैसे डैमेज हो गया पूरा, এটা বম ব্লাস্টের জন্য ড্যামেজ হয়ে গেছে। जापानीज ने बम ब्लास्ट किया था ना জাপানিজ নে, वर्ल्ड वॉर 2 में सर। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2-তে। ওই উপরে ছিল কমিশনারের বাংলো। এটাও একটা চার্চ ছিল, ये रोमन कैथोलिक चर्च बोल रहे थे सर। রোমান ক্যাথলিক চার্চ, যেটা এখন সারানো হয়েছে। তো এখন ওটা পাওয়ার হাউস। यहाँ पे तो कोई रहता नहीं है अभी। सर अभी नहीं रहता, अभी हाँ। पुलिस वाले रहते हैं, ও गवर्नमेंट वाला আচ্ছা रहता है। আচ্ছা, এটা ট্রুপস প্যারা। Troops बैरक। तो ये यहाँ से लेके पूरा लास्ट तक ये पूरा बैरक का है। ये थोड़ा रिपेयरिंग किया है। এই সাইডের অংশটা রিপেয়ার করানো হয়েছে, এটা ইন্ডিয়ান নেভি ইউজ করে। আর এই ব্যারাকটা কিন্তু অনেক বড়, সামনে অবধি। এই যে লেফট সাইডে দেখা যাচ্ছে একটা ছোট্ট কুটরি টাইপের, এটা বাংকার ছিল জাপানিজদের। এটা হচ্ছে এই আইল্যান্ডের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। नीचे लाइट हाउस है, আচ্ছা अच्छा व्यू पॉइंट है। अब 15 से 20 मिनट घूम के फिर यहीं पे आना है। আচ্ছা, যে গাড়ি মিলে উসে চার্জ জানা হয়। এটাই হচ্ছে এই আইল্যান্ডের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, সি থেকে প্রায় 200 ফিট উঁচুতে। এখান থেকে নিচে নেমে গেলে আপনারা লাইট হাউস পাবেন। তো লাইট হাউসে কিছুটা সময় আপনারা অতিবাহিত করতে পারেন। এই যে এখান থেকে বেরোনোর জায়গা আছে, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারেন। চারি সাইডে হরিণরা এইভাবে ঘুরে বেড়াবে। এর ভিতরে কুলফি মালাই বিক্রি হয় 40 টাকা 50 টাকা। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে নিচে লাইট হাউসের জন্য। লাইট হাউসটা কিন্তু একদম সমুদ্রের ওখানেই। এই যে দেখুন, এই সিঁড়ি থেকে নেমে যেতে হয়, নিচে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে লাইট হাউস। অদ্ভুত সুন্দর জায়গা। দেখুন কি অদ্ভুত সুন্দর জায়গা, মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে যাবেন এখানে। এই অনিন্দ সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করবে না। চমৎকার জায়গা, কিন্তু কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। ওইখানে কিন্তু যাওয়া যায় না, এখানে দেখছেন কোনো রাস্তা নেই। ভাটার সময় ওনারা হয়তো গভর্নমেন্ট অফিসিয়াল হয়তো যেতে পারেন, আর সাধারণ মানুষের কিন্তু ওখানে যাওয়া অ্যালাউড না। জলে কত মাছ,
ঘেমে এনে গলদঘর্ময়ে এবার ফেরত যাওয়ার পালা। আবার বোটে করে এবার যাব নর্থ বে আইল্যান্ডে। এখানে 1 ঘন্টা সময় দেবে, 1 ঘন্টা সময় প্রায় শেষ হয়ে এলো আমাদের, আর মিনিট 5 বাকি আছে, যেতে যেতেই সেটা সময় হয়ে যাবে। আর একবার ভিউটা দেখতে দেখতে চলুন ফিরে যাই আমরা। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। নর্থ বে আইল্যান্ডে ঢোকার কিছু আগেই জলের মধ্যে এরকম অসংখ্য প্লাস্টিক এবং আরও অনেক আবর্জনা ভেসে থাকতে দেখে মনটা সত্যি ভারাক্রান্ত হয়ে পড়ল। আন্দামান ও নিকোবর আইল্যান্ডের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের আবেদন রইল, দয়া করে এইগুলো একটু নজরে আনুন এবং সমুদ্রকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন। এই বোটগুলোই হচ্ছে সেমি সাবমেরিন বোট। এই আমরা নেমে পড়লাম নর্থ বে আইল্যান্ডে। এখানেই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, মুখে মাস্ক, পিছনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেমে পড়েছে, স্কুবা ডাইভিং ট্রেনিং দেওয়া চলছে। কোন অ্যাক্টিভিটির কত দাম আপনাদের জানাচ্ছি, দেখতে থাকুন। দেখে নিন, যদি নীল আইল্যান্ডে আপনারা স্কুবা ডাইভিং না করেন তাহলে ঠিক কতটা ঠকতে চলেছেন। এই যে সামনে দেখছেন হলুদ ইয়েগুলো দেখা যাচ্ছে পোস্ট টাইপ, ওই অবধি নিয়ে যাবে স্কুবা ডাইভিংয়ে। আর নীলে স্কুবা ডাইভিংয়ের ভিডিও তো দেখেছেন, কোথায় চলে গেছিলাম আমরা বোটে করে, সেখান থেকে সমুদ্রের তলায় লাফ। তাই স্কুবা ডাইভিং করলে অবশ্যই করবেন নীল থেকেই। এইখানগুলোয় করে সেই আনন্দ, সেই জিনিস দেখা যাবে না, সেই কোরাল বেড, সেই মাছের ভ্যারাইটি এখানে অতটা পাওয়া যাবে না। আগের ফুটেজেই দেখালাম, এখানে জলটা কিন্তু একটু নোংরাই, অনেক কিছু ইম্পিউরিটিস ভেসে বেড়াচ্ছে জলে, প্লাস্টিক বোতল, কাঁচের বোতল, হ্যানাতানা এইসব ভেসে বেড়াচ্ছে। তাই স্কুবা ডাইভিংয়ের জন্য নীল বেস্ট। আর এলিফ্যান্টাতে গিয়ে আপনারা অবশ্যই স্নরকেলিংটা করতে পারেন। আর যদি স্পিড বোটে চাপতে হয়, মানে জেট স্কি, সেটাও ভরতপুর বিচ, নীল আইল্যান্ড, সেটাই সবথেকে বেস্ট। ওখানে অনেকটা সময় দিয়ে জেট স্কিটা করায়, ভাড়াটাও কিন্তু কম। এখানেও ডাব বিক্রি হচ্ছে 50 টাকা করে। এই যে সুন্দর কেটে দিচ্ছে। এই যে এখানে এটা হচ্ছে স্নরকেলিংয়ের জায়গা। যদি ফটো ভিডিও নিয়ে স্নরকেলিং করেন সেক্ষেত্রে 1500 টাকা চার্জ, আর যদি ফটো ভিডিও ছাড়া করেন সেক্ষেত্রে চার্জ হচ্ছে কি 1000 টাকা। এখানে লকার ভাড়া পাওয়া যায়, এরকম লকার 2-3টে ব্যাগ রাখতে পারবেন। লকারের চার্জ 80 টাকা, প্রথমে 100 টাকা নেবে, রিফান্ড হবে 20 টাকা। আর এখানে ডাবগুলো যেটা দেখালাম 50 টাকা, খুব বাজে ডাব, ছোট ছোট অল্প অল্প জলের ডাব, কলকাতায় যেরকম পাওয়া যায় সেরকম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্কুবা ডাইভিং, আগেই বললাম স্কুবা ডাইভিংয়ের চার্জ 3500 টাকায়। আর এখানে দেখছেন এই যে সেমি সাবমেরিনের কাউন্টার, এই সেমি সাবমেরিনের চার্জ হচ্ছে 2500 টাকা বড়দের জন্য, 12 বছরের নিচে হলে 1200 টাকা, আর 3 বছরের নিচে কোনো চার্জ নেই। এটা নতুন সাবমেরিন, যদি করতে চান ভালো দেখতে পাবেন। দুটো কোম্পানির সাবমেরিন চলে এখানে। এটা হচ্ছে ওশান রাফেল, চার্জেস সেম 2500 টাকা। আর এটা হচ্ছে রিফ্লুকার। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাল রঙেরটা হচ্ছে রিফ্লুকার, আর ডান দিকেরটা হচ্ছে ওশান রাফেল, সাদা রঙের বড়টা। এটা কিন্তু জাস্ট ওই এলিফ্যান্টার মতোই সাইজ, জাস্ট এইটুকুনি সাইজ। এখানেই শুধুমাত্র ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। বোট থেকে নামার পরে আপনাদের 3 ঘন্টা সময় দেবে এখানে। আমরা নেমেছিলাম 11:40-এ, 2:40 অবধি সময়, মানে 2:45 ধরুন, 2:45 অবধি এখানে সময় দেবে আমাদের। তবে আবারও বলছি, যদি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করতে হয় সেক্ষেত্রে ভরতপুর বিচ, নীল আইল্যান্ডে সবথেকে ভালো, তারপরে এলিফ্যান্টা। যদি বসে বিশ্রাম নিতে চান সেক্ষেত্রে এই সাইডে কিছু জায়গা আছে, এখানে বসে বিশ্রাম নিতে পারেন। এখানেও কিন্তু চেঞ্জিং রুম, শাওয়ার রুম সব কিছু আছে, প্রত্যেকটার জন্য চার্জেস আছে। এখানে প্রচুর চা, কফি, স্ন্যাক্সের দোকান আছে, ফ্রুটস কিছু পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। আর এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন, এখানে কিন্তু কেউ থাকে না, ফলে এখানে রান্নাবান্না হয় না, সবই রান্না করে পোর্ট ব্লেয়ার থেকে নিয়ে আসা হয়, ফলে সামান্য একটু কস্টলি তো হবেই। চলুন দেখি কি খাবারে কি দর। ये कौन सा वाला फिश है? ये रेड स्नैपर है सर। ये कितना करके है? ये आपको 700 तक आएगा सर। 700। अच्छा। और ये लोकल पॉपलेट है सर, कोकारी। कोकारी। हाँ सर। अच्छा, ये कितना करके आएगा? ये 300 तक आएगा सर। 300 पर पीस। इसका 400 तक आएंगे। 400 सुरमई है, सुरमई का पीस है। सुरमई, ये ऐसे फिले में आते हैं। हाँ सर। अच्छा, ये कितने का? 250 तक आएंगे सर। 250। क्या और ये प्रॉन? प्रॉन आपका एक आएगा 150 आएगा सर। एक पीस 150। ये इसका इससे पूरा बड़ा वाला है, वो भी 250 आएगा। पूरा कुकिंग करके देंगे? हाँ पूरा। এখানকার খাবারের মেনু কার্ড এই দেখালাম, দেখে নিতে পারেন কোনটার কি দর। এই যে রেস্টুরেন্টগুলো দেখছেন, রেস্টুরেন্টের এই পাশ থেকে লাইট হাউস যাওয়া যায়।
চলুন লাইট হাউসের উপর থেকে দেখি কেমন লাগে। সামান্য কিছুটা এগোলেই এই নর্থ পয়েন্ট লাইট হাউসের এই বোর্ডটা চোখে পড়বে। 285 মিটার হাঁটতে হবে এখান থেকে। এই দিকে লাইট হাউসে যাওয়ার দিকে কিছু ওয়াশরুম আছে, এরকম এই সোজা হেঁটে যেতে হবে। মিটার। লাইট হাউসে টাইমিং হচ্ছে 10টা থেকে 1টা আর 2টো থেকে 4টে। অ্যাডাল্টদের জন্য ভাড়া 10 টাকা, চাইল্ডদের জন্য 3 টাকা আর ফরেনারদের জন্য 25 টাকা। একটু এগিয়ে পেয়ে যাবেন আপনারা এরকম লাইট হাউসের সুন্দর দৃশ্যটা। লাইট হাউস মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, এখানে সব সোলার প্যানেল লাগানো, বেশ ভালো। বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি আছে, দোলনা টোলনা আছে। আগে একটু বসি, হাঁপিয়ে গেলাম খুব, খুব গরম এখানে। টেম্পারেচার এখন প্রায় 32 থেকে 34 ডিগ্রি। এই জাপানিজ বাংকার ছিল এই সাইডে। এর ভিতরে ভিডিওগ্রাফি করতে গেলে কিন্তু 20 টাকা আলাদা করে চার্জ দিতে হয়। এন্ট্রি ফি 10 টাকা প্লাস ক্যামেরার জন্য 20 টাকা। এখান থেকে এন্ট্রি করতে হয়, জুতো এখানে খুলে রাখতে হয়, খুলে রেখে খালি পায়ে যেতে হবে। এই যে এখান থেকে উঠতে হবে। 150টা টোটাল সিঁড়ি আছে, এরকম ঘোরানো সিঁড়ি, খুব সুন্দর লাগবে, আসবেন অবশ্যই। এই একদম লাস্ট ল্যান্ডিংয়ে এসে এরকম একটা সিঁড়ি উপরে উঠে যাচ্ছে। এখানে এই যে লাইটটা জ্বলে এবং এই যে রিফ্লেকশানটা দেখছেন, এরকম রিফ্লেকশানটা হয়। এই সিঁড়ি দিয়ে এসে এই ভিতরটা দিয়ে বেরোতে হবে। ভিতরটা পুরো ক্লস্ট্রোফোবিক হয়ে আছে, হাওয়া বাতাস নেই, মনে হচ্ছে দম আটকে আসছে। তারপরে এখানে এসে যখন দাঁড়াবেন স্বস্তির বাতাস দেবে, কি শান্তি মনে হবে। আহ, কি শান্তি! দেখুন দৃশ্যটা, ব্রেথ টেকিং ভিউ। এই যে সামনে নর্থ বে আইল্যান্ডের অ্যাক্টিভিটি সব দেখা যাচ্ছে। ওইখানে বোট এসে দাঁড়িয়েছিল আমাদের। দেখুন কি চমৎকার দৃশ্য লাইট হাউসের উপর থেকে, পুরো পাখির চোখের মতো 360 ডিগ্রি দেখতে পাবেন। কত নারকেল গাছ, কত গাছপালা, সত্যি ঘন হয়ে আছে সবুজ। ওই যে নটিকার ক্রুজ পোর্ট ব্লেয়ার থেকে ছেড়ে চলে যাচ্ছে হ্যাভলকের উদ্দেশ্যে। এই আন্দামান সিরিজে আমাদের টোটাল 9টি পর্ব আছে। আজকের এই পর্বটি 9 নম্বর পর্ব। বাকি 8টা কি দেখেছেন? দেখেননি? তাহলে ডেসক্রিপশানে সবকটা লিঙ্ক দেওয়া আছে, এক এক করে দেখে নিন। অসাধারণ আন্দামান, এবং আমাদের বেশ কিছু অফবিট আন্দামানও আছে যেগুলো সবাই আসেন না, সেই জায়গাগুলো আমরা কভার করেছি। সম্পূর্ণ আন্দামান যদি ঘুরতে চান তাহলে আমাদের ব্লগ না দেখলে কিন্তু মিস করে যাবেন। তাই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন বন্ধু ও পরিবারের সবার সাথে। সিনিয়র লোকেরা এখানে আসতেই পারেন, চাপ বিরাট কিছু নেই, শুধু মনে ভরসা রাখবেন আর এগিয়ে যাবেন। উপরে উঠতে পারেন, কোনো টেনশন নেই। যদি মনে করেন আমি পারবো তাহলে পারবো, যদি মনে করেন পারবো না তাহলে যাবেন না। ক্যামেরার 20 টাকা নেবে বললো, নেমে এসে দেখে ওই লোকটাই আর নেই। যাব বাবা, ক্যামেরার 20 টাকা নিলও না। এরপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম আগের দেখানো সেই রেস্টুরেন্টটাতে। এখানে আজকে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নেব। এই হচ্ছে আজকে আমাদের মধ্যাহ্ন ভোজন। এটা ভেজ থালি, ভাত, একটা 5 মিশালি সবজি, পাঁপড় ভাজা, এই ডালের বাটি দিয়ে গেছে, চাটনি দিয়েছে, আর আমি নিয়ে নিয়েছি ডিম। এই ভেজ থালিটার দাম 150 টাকা আর এই ডিমটার দাম 30 টাকা। আর এই যে এক বাটি দই দিয়েছে, এই এক বাটি দইয়ের দাম 50 টাকা। এই ভারাক্রান্ত মন আর বুক ভরা আনন্দ এবং এই রঙিন স্মৃতি নিয়ে আমরা এবার ফিরে যাচ্ছি কলকাতায়। আশা করি আপনাদেরও বুকে এখন বেদনার সুর বাজছে, আমাদেরও বাজছে। এবার যাই। সন্ধেবেলা আর বিশেষ কিছুই নেই, সন্ধেবেলায় একটু হালকা শপিং টপিং করব, করে আজকের মতো এখানেই শেষ।
আপনারা এখানে এসেই জেট স্কি করতে পারেন। এখানে কিন্তু 600 টাকা নেয় এবং বেশ কিছুটা রাইড করায়। এই দাদারা সব রাইড করায়। এখানে রাইডটা কিন্তু বেশ ভালো হয় এবং আপনাদের ইনস্টা 360-তে ভিডিও বানিয়ে দেবে, তার জন্য আলাদা 350 টাকা নেবে। আলটিমেট আমরা পৌঁছে গেলাম আবেরদিন জেটিতে, যেখান থেকে চড়েছিলাম। এখন সময় হলো 2:45। সব মিলিয়ে প্রায় 6 ঘন্টার এই সম্পূর্ণ ট্রিপটা থাকে। বোটে করে যেতে মিনিট 15-20 করে সময় লাগে 2 জায়গায়, মানে 3 জায়গায়। এখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, সেখান থেকে নর্থ বে থেকে আবার এই আবেরদিন পোর্ট ব্লেয়ারে। সব ইনফরমেশানে তো দিয়ে দিলাম। যদি আরও কোনো ইনফরমেশানের প্রয়োজন হয় কমেন্টে জানান। আপনাদের ইনফরমেশান দেওয়ার জন্যই আমাদের এই ব্লগিং করা। আন্দামানের সব জায়গা দেখা হয়ে গেছে, একটা সন্ধে বাকি। ভাবছেন হোটেলে বসে ঘুমোবো নাকি বেরোবো? চিন্তা কিসের, আমরা আছি তো। সোজা চলে আসুন এই গান্ধী পার্কে। খুব সুন্দর একটা পার্ক। গত ব্লগে আপনাদের দেখিয়েছিলাম জগার্স পার্ক, যেখান থেকে এয়ারপোর্টটা পুরো দেখা যায়, এয়ার স্ট্রিপটা দেখা যায়। আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। অটো নিলাম, চলে আসলাম। অটো ভাড়া 40 টাকা, দুজনই থাকুন আর তিনজনই থাকুন। এই যে সুন্দর পার্ক, কি সুন্দর জলাশয়, কপতিরা বসে আছে, একটু নয় প্রেমালাপই করছে। তাতে আর দোষ কি বলুন? আমরাও তো এক সময় করেছি। 3টে নাগাদ আমরা হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে ভাবলাম কী করব। চৈতালিকে বললাম রেডি হয়ে পড়ো বন্ধু। তো রেডি হয়ে গেল। রেডি হওয়ার পরে এই বেরোলাম। বেরিয়ে অটো একদম হোটেলের সামনেই কেউ একজন নামলো, সেই অটোতে উঠে পড়লাম। 40 টাকা দিয়ে এখানে চলে আসলাম। পার্কটা একটু ঘুরে দেখি। এই পার্কে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। সুন্দর জায়গা, একটা সুন্দর জলাশয় আছে। পদ্ম কিনা আমি জানি না, এটা পদ্মের মতো কিছু একটা ফুল ফুটে আছে। এই বসে বসে একটু গল্প গুজব। যেহেতু গান্ধী পার্ক, তাই গান্ধীজির একটা মূর্তি আছে। গান্ধীজি বই পড়ছেন, সেই মূর্তি। এটা গান্ধী পার্কের একদম শেষ অংশটা। সূর্যাস্ত যাচ্ছে, দেখুন কি মোহময় রূপ। এখান থেকেও সুন্দর আকাশটা দেখা যাচ্ছে। সামনে এরকম একটা ঝিল আছে। এখানে প্রচুর বসার জায়গা আছে। ঘন্টাখানেক এখানে আপনারা টাইম স্পেন্ড করতেই পারেন। শেষ বেলাতেও কিন্তু একটা জায়গা দিয়ে দিলাম। আন্দামানে আমাদের এই আর মাত্র 12-14 ঘন্টা বাকি। প্রচণ্ডভাবে আন্দামানকে মিস করছি আমরা, এবং মিস করবও। তবে ভবিষ্যতে আবারও আসবো আন্দামান, কথা দিলাম। এতেও হলো না, আরও জায়গা চাই? তাহলে চলে আসুন 40 টাকা দিয়ে অটো ভাড়া করে এই মেরিনা পার্ক দেখতে। সুন্দর নিরিবিলি জায়গা আর ফুরফুরে হাওয়া। এই মেরিনা পার্কের সামনে এগোলেই পেয়ে যাবেন আবেরদিন জেটি। আমরা সকালবেলায় যেই জেটি থেকে রস এবং নর্থ বের জন্য বোট ধরেছিলাম। তো এই মেরিনা পার্কে আসুন। এখানে কিছু বীর গাথা আপনারা দেখতে পাবেন। শহীদদের, বীর যোদ্ধাদের প্রেম বীর চক্র মেডেল যারা পেয়েছেন সেরকম মানুষজনদের এখানে প্রতিকৃতি করা আছে। এবং সর্বোপরি আমাদের নমস্য ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে একটি মূর্তি আছে। এখানে এসে সবার জন্যই এরকম এক্সারসাইজ করার কিছু জায়গা আছে। আসলে এখানে এন্টারটেনমেন্ট খুবই কম, তাই জন্য এখানে এরকম পার্ক করা বিভিন্ন জায়গায়। এখানে এসে একটু এক্সারসাইজ যদি করতে চান, একটু শরীরচর্চা যদি করে নিতে চান, করে নিতে পারেন। আর এরকম পরিত্যক্ত যুদ্ধে ব্যবহৃত যে হাতিয়ারগুলো, সেগুলো এখানে সাজানো আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্কার। সন্ধে হয়ে এসছে, এখন সময় 5:30। গান্ধী পার্ক থেকে কিন্তু অটো করে আসলে 5 মিনিট সময় লাগবে এই মেরিনা পার্কে আসতে। সন্ধেবেলা আসলেই সব থেকে ভালো লাগবে, কারণ এই সময়তেই সবাই জগিং করতে আসেন এবং সমুদ্র থেকে ফুরফুরে বাতাস বইবে। এখন যদিও বাতাসটা নেই। এখানেই আছে সেই বিখ্যাত লেখা আই লাভ পোর্ট ব্লেয়ার, বা এখন বলতেই পারি আই লাভ বিজয়াপুরম। এখানে বসার জন্য কিন্তু প্রচুর জায়গা। এই সুন্দর অতল সমুদ্রের ঢেউ এবং হাওয়া উপভোগ করতে করতে আপনারা এখানে বসে এই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত জায়গায় বসে কিছুটা সময় অতিবাহিত করতেই পারেন। ওখান থেকে ধীরে ধীরে এগোতে থাকুন। এগোলে পেয়ে যাবেন এরকম বাচ্চাদের খেলার পার্ক। চৈতালিও মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছে, এক্ষুনি শুরু করবে মনে হচ্ছে অ্যাক্টিভিটি। প্রচুর দোলনা। আমিও বুড়ো, আমিও দুলতে চাই, কিন্তু দোলার মতো জায়গা পাচ্ছি না। ঘুরতে ঘুরতে যদি ক্লান্তি আসে তাহলে খেয়ে নিতে পারেন এরকম সুন্দর দেখতে একটা ফালুদা। দাম মাত্র 90 টাকা। কেমন দিলাম? শেষ পাতে তরকা। এই যে সামনেই আপনাদের অটো নামাবে মেরিনা পার্কের জন্য। একটুখানি এগিয়ে আসবেন, এগিয়ে আসলেই পড়বে
পোর্ট ব্লেয়ারের রামকৃষ্ণ মিশন। ভিতরে ঢুকতে পারবেন, সুন্দর ঢুকে প্রণাম সারুন, একটু শান্ত হয়ে বসুন, তারপরে আবার রওনা দিন। বাঙালি ধাবা থেকে নিয়ে চলে আসলাম এরকম সুন্দর সাইজের রুটি। একটা রুটির দাম 10 টাকা। এই রুটির সাথে এই ডালটা ফ্রি, আর এর সাথে এরকম এক বাটি পনির মশালা, এটার দাম নিল 160 টাকা। বাটিগুলো সাইজ দেখে বোঝাই যাচ্ছে আশা করি। যদি আন্দামানের প্রথম ব্লগটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন, সেখানে আমি বেঙ্গলি ধাবার পুরো ডিটেলসটা দিয়ে রেখেছি। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, ওনাদের দামটা খুবই কম। আন্দামানকে বিদায় জানিয়ে পরের দিন সকাল 6:30 বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগলো মাত্র 15 মিনিট। সকাল 8:35 এয়ার ইন্ডিয়ার AI-788 বিমান আমাদের পৌঁছে দিল কলকাতায়। ভাড়া পড়েছিল দুজনের 25,000 টাকা, মানে জনপ্রতি 12,500 টাকা। আগেই বলেছি, অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি পোর্ট ব্লেয়ারের বিমান ভাড়া একটু বেশিই থাকে। পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা আসতে বিমানের সময় লাগে 2 ঘন্টা 5 মিনিট। আমাদের এই আন্দামান ভ্রমণ এত সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য দীপ্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অয়নদাকে এবং গ্রিন আইল্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রসেনজিৎকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গাড়ি চালক ভাই সঞ্জয়কেও স্পেশাল থ্যাঙ্কস আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। নীল আইল্যান্ডের ট্যুরও আমাদের সুসম্পন্ন করিয়েছিল পরিতোষদাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আসেন এদের সাথে যোগাযোগ করতে পারেন, প্রতিটা ব্লগের ডেসক্রিপশনেই এদের ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আন্দামান সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আন্দামান সিরিজ না দেখলে কিন্তু ঠকে যাবেন। অবশ্যই আন্দামান প্ল্যান করার আগে আমাদের এই ব্লগগুলো দেখবেন। আন্দামান সিরিজের উপর আমাদের টোটাল 9টা ব্লগ আছে। ফিরছি সামনের সপ্তাহে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে।